আসসালামু আলাইকুম। আজ 14 মার্চ 2025 শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। এত সুশীলতা দেখাবেন না, হাসনাত আব্দুল্লাহকে বললেন হান্নান মাসুদ। হঠাৎ ভারত ও হাসিনার বিরুদ্ধে শক্ত অবস্থানে বিএনপি। ডক্টর ইউনূসের চীন সফর নিয়ে যা হচ্ছে। এবার বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, শুধু একটা কথাই বলবো, অতি উদার হইতে যায়েন না, এত সুশীলতা ভালো না। বৃহস্পতিবার মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। মাসুদ লেখেন, এটা হাসিনা তৈরি করে দেওয়া মিডিয়া এস্টাবলিশমেন্ট। এই ফ্যাসিবাদী এস্টাবলিশমেন্ট যেহেতু ভাঙতে পারছেন না, দয়া করে সুশীলতা দেখা দিয়ে এর ভিত আরও শক্ত করে দিয়েন না। তিনি লেখেন, নিজেরা তো ভুগবেনই, পুরো জাতিকেও ভোগাবেন। আসলেই যদি আগামী প্রজন্মের জন্য, নিজেদের জন্য এই ভেঙে পড়া রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠনের উদ্দেশ্যে রাজনীতি করতে চান, অবশ্যই হাসিনার তৈরি মিডিয়া এস্টাবলিশমেন্ট, প্রশাসনিক এস্টাবলিশমেন্ট, এমনকি পলিটিক্যাল এস্টাবলিশমেন্টও ভেঙে নতুনভাবে গড়তে হবে। তিনি আরও লেখেন, না হয় যে লাউ সেই কদুই থেকে যাবে। পরবর্তী প্রজন্ম দুনিয়ায় আসার আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে আরেকটি রক্তক্ষয়ী লড়াইয়ের। তবুও মুক্তি মিলবে না, যেমনটা 24-এও মিলল না। পোস্টে তিনি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহকে ট্যাগ করেছেন। এর আগে একটি বেসরকারি টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং মুখ্য সংগঠক সার্জিস আলমকে গালি দেওয়ার ঘটনায় সংবাদ উপস্থাপিকা সহ 3 জনকে চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। এবার সেই সংবাদ উপস্থাপিকার চাকুরি ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ নিজেই। ফেসবুক পোস্টে হাসনাত লেখেন, এখন টিভির সাংবাদিকদের চাকুরি ফিরিয়ে দিতে হবে। আমরা এই দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম। আপনার এই গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম। শুধু মত প্রকাশ নয়, দ্বিমত প্রকাশও অব্যাহত থাকুক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, শেখ মুজিব 1 মিনিটে গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করার মতো নেতা। শেখ হাসিনার সরকার বাংলাদেশের ভাবমূর্তি সবকিছু হিন্দুস্তানের কাছে ইজারা দেওয়ার সরকার ছিল, তাই তিস্তার পানি আনতে পারেনি। জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবেদিন ফারুক বলেন, আজ পদ্মা শুকিয়ে যাচ্ছে, তিস্তা শুকিয়ে যাচ্ছে, এখন জাগো বাহে তিস্তার জনগণ জাগো স্লোগান দিতে হয় তারেক জিয়াকে। তিনি বলেন, যারা বিদেশে ডলার পাউন্ড নিয়ে পালিয়েছে তারা কিন্তু কারো বাসায় থাকে না, তারা বিদেশে ভিক্ষা করে না, তারা বিদেশের 5 স্টার হোটেলে থাকে। আর হাসিনা 28টি ব্রিফকেস নিয়ে ভারতে মোদির কাছে আশ্রয় নিয়েছেন। তাদের টাকার অভাব নেই, অভাব ডক্টর ইউনূসের শাসনামলের 18 কোটি মানুষের। দেশে কোনো বিনিয়োগ নেই, গার্মেন্ট সেক্টর অস্থিতিশীল করে তুলেছে। আওয়ামী লীগের প্রেতাত্মা কিছু লোক আবারও ষড়যন্ত্র, শ্রমিক অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। সরকারকে অস্থিতিশীল করে তুলবেই, কারণ তাদের টাকার অভাব নেই, তাদের কাছে অস্ত্রের অভাব নেই। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যে নতুন পার্টির আবির্ভাব হয়েছে তাদের মুখ ফসকে বের হয়ে গেছে। যারা শেখ হাসিনার সঙ্গে কবরে যেতে চেয়েছেন, তারা কেউ 15 কোটি দিয়েছেন, কেউ গাড়ি দিয়েছেন, কেউ হেলিকপ্টার দিয়েছেন, কেউ তাদের আর্থিকভাবে সহায়তা দিচ্ছেন। বরকতুল্লাহ বুলু বলেন, আমরা সুস্পষ্টভাবে বলতে চাই কারা শেখ হাসিনার সঙ্গে কবরে যেতে চেয়েছেন, কত টাকা শেখ হাসিনাকে দিয়েছেন, কত টাকা নতুন কিংস পার্টির জন্য দিচ্ছেন, কত টাকা বিএনপিকে প্রতিরোধ করার জন্য খরচ করছেন। আপনারা এগুলো মিডিয়ায় প্রকাশ করবেন। আপনারা কেন এই কথাগুলো মানুষের সামনে আনছেন না? কাদেরকে প্রশ্রয় দিচ্ছেন আপনারা? মিডিয়া হাউসগুলো কারা নিয়ন্ত্রণ করে? তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যারা নতুন পার্টি করেছে, বাংলাদেশের এমন কোনো জেলা নেই যেই জেলায় XEN চিফ ইঞ্জিনিয়ার, সেক্রেটারি থেকে শুরু করে এমন কোনো সরকারের মন্ত্রণালয় নাই যেখানে তারা তদবির করে না। তাদের কথা তো আপনারা লেখেন না, তাদের কথা তো আসছে না। আমাদের কাছে সুস্পষ্টভাবে তাদের কথাগুলো আসতে হবে। আপনারা ওই ব্যক্তিগুলোর নাম প্রকাশ করেন যারা শেখ হাসিনাকে রক্ষা করার জন্য 7 দিন আগেও হাজার হাজার কোটি টাকা দিয়েছেন। বণিক বার্তার প্রধান শিরোনাম, চীনের বড় আর্থিক সমর্থন নিয়ে আশা ও সংশয় দুই থাকছে। প্রতিবেদনে বলা হয়, 26 মার্চ ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে তার প্রথম রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন। প্রধান উপদেষ্টা হিসেবে তার এই সফরের মূল লক্ষ্য হল বাংলাদেশের জন্য চীন থেকে অর্থনৈতিক সহায়তা পাওয়া।
যদিও চীনের কাছ থেকে গত কয়েক বছর ধরে বড় কোনো ঋণ সহায়তা প্রতিশ্রুতি পাওয়া যায়নি, তবে বিশেষজ্ঞরা আশা করছেন এই সফরের মাধ্যমে বাংলাদেশ নতুন সহায়তা পেতে পারে। চীন বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে অর্থায়ন করছে, যেমন পদ্মা সেতু, রেল লিঙ্ক এবং বিদ্যুৎ সিস্টেম সম্প্রসারণ। তবে 2 বছর ধরে বড় কোনো ঋণ চুক্তি হয়নি। সফরের সময় ডক্টর ইউনূস চীনের বিভিন্ন উচ্চপদস্থ নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং বোয়াও ফোরাম এশিয়া কনফারেন্সে অংশ নেবেন। চীন থেকে বড় ধরনের সহায়তা আসবে কিনা তা নিয়ে অনেকেই সন্দিহান। তবে বিশেষজ্ঞরা মনে করেন চীন কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব না করে বরং দেশের সামগ্রিক পরিস্থিতির উপর ভিত্তি করে সম্পর্ক বজায় রাখে। এই সফরটি বাংলাদেশ এবং চীনের সম্পর্ক আরও জোরালো করার একটি সুযোগ হতে পারে, বিশেষ করে চীনের বাণিজ্যিক সহায়তার পরিপ্রেক্ষিতে। গণ অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী তরুণদের নিয়ে আরেকটি রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সাবেক নেতা মোহাম্মদ হিজবুল্লাহ আরিফিন। নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন ইঙ্গিত দেন তিনি। ফেসবুকে তিনি লেখেন, গণ অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী তরুণদের সাথে আলাপ পরামর্শ এবং তাদের সম্মিলনে আমরা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের দিকে আগাচ্ছি ইনশাআল্লাহ। বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ও ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের ভিত্তিতে গঠিত এই বদ্বীপের সামাজিক চুক্তিসমূহের পুনর্বহাল হবে আমাদের রাজনীতির ভিত্তি। এই বদ্বীপের তহজিব তমদ্দুনকে আঁকড়ে ধরেই আমরা নতুন রাজনীতি বিনির্মাণ করব ইনশাআল্লাহ। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে চাঁদাবাজি, দুর্নীতি নির্ভর যেই পলিটিক্যাল ইকোনমি, আমরা তার পরিবর্তন করতে চাই। পেশি শক্তি নির্ভর যেই রাজনৈতিক সংস্কৃতি, যেখানে মানুষের গুরুত্ব স্রেফ মিছিলে মাথা গোনা, আমরা এর পরিবর্তে রাজনীতিতে সম্মান ও শরিকানা হাজির করতে চাই। দলের ভিতরে অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চাকে জারি রাখতে চাই। ভারতীয় আগ্রাসন ও আঞ্চলিক আধিপত্যবাদ বিরোধী বরিষ্ঠ রাজনীতি হাজির করতে চাই আমরা। দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা এবং এই বদ্বীপের অধিবাসীদের অর্থনৈতিক আজাদির নিশ্চয়তা ও সুরক্ষা বিধানই হবে আমাদের অন্যতম রাজনৈতিক লক্ষ্য। নারীর হক, মর্যাদা, নিরাপত্তা নিশ্চিত করা হবে আমাদের রাজনীতির মূল মন্ত্র। বাংলাদেশ হবে নারীদের জন্য আমান ও সুকুনের রাষ্ট্র, এইটা হবে আমাদের রাজনৈতিক অঙ্গীকার। সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় কাঠামোর সর্বত্র ন্যায় নীতি ও ইনসাফ প্রতিষ্ঠা হবে আমাদের মাকসাদ। 5টি সংস্কার কমিশনের সুপারিশের ওপর এখন পর্যন্ত মাত্র 6টি রাজনৈতিক দলের কাছ থেকে মতামত পেয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। গত 15 ফেব্রুয়ারি কমিশনের কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ছক আকারে 6 মার্চ 37টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছিল। 6 মার্চের মধ্যে মতামত পাঠাতে তাদের কাছে অনুরোধ করা হয়েছিল। আজ পর্যন্ত 37টি রাজনৈতিক দলের মধ্যে 7টি রাজনৈতিক দলের কাছ থেকে মতামত পাওয়া গেছে। এছাড়া 16টি রাজনৈতিক দল পূর্ণাঙ্গ মতামতের জন্য অতিরিক্ত কয়েকদিন সময় দেওয়ার জন্য অনুরোধ করেছে। অন্য দলগুলোর সঙ্গে কমিশন পুনরায় যোগাযোগ করছে। পবিত্র রমজানে অধিকাংশ পণ্যের দাম নিম্নমুখী থাকলেও চালের দাম বেশি। এর মধ্যে রোজা শুরুর পরও বাজারে কিছু কিছু চালের দাম কেজি প্রতি 2 থেকে 4 টাকা বেড়েছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে এখন অস্বস্তি শুধু চালের দামে। এখন রাজধানীর বাজারে ভালো মানের সরু চাল কিনতে প্রতি কেজিতে দাম দিতে হচ্ছে 80 থেকে 90 টাকা। মাঝারি চালের দাম 70 থেকে 76 টাকা, আর মোটা চাল কিনতে 58 থেকে 62 টাকা দিতে হচ্ছে নিম্ন আয়ের মানুষকে। চালের খুচরা বিক্রেতারা জানিয়েছেন, গত 6 মাসে 3 দফা চালের দাম বেড়েছে। সবকিছু হিসাবে নিলে কেজি প্রতি প্রায় 8 থেকে 10 টাকা দাম বেড়েছে। এর মধ্যে শুধু 1 দফা 2-1 টাকা কমেছিল। মোটা চালের দামও কম নয়। রামপুরা সহ হাজিপাড়া, মালিবাগ, মৌচাক বাজার ঘুরে অবশ্য 58 টাকার নিচে কোনো মোটা সেদ্ধ চাল পাওয়া যায়নি। মোটামুটি ভালো মানের মোটা চাল কিনতে 58 থেকে 60 টাকা দিতে হচ্ছে নিম্ন আয়ের মানুষকে। একসঙ্গে বেশি পরিমাণে নিলে 2-1 টাকা কম পাওয়া যায়। অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল থাকলেও চালের দাম নিয়ে উষ্মা প্রকাশ করে হাফিজ উদ্দিন নামের একজন ক্রেতা বলেন, এবার রোজায় বাজারে সবকিছুই ভালো ছিল, শুধু যদি চালের দাম কমতো তাহলে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারত। এদিকে বাজারে অন্যান্য পণ্যের দাম আগের মতো স্থিতিশীল দেখা গেছে। কিছু পণ্যের দাম নিম্নমুখীও আছে। রোজার শুরুতে সয়াবিন তেলের যে সরবরাহ সংকট ছিল তাও এখন কমেছে। সব দোকানে খোলা সয়াবিনের সরবরাহ স্বাভাবিক থাকলেও কোথাও কোথাও বোতলজাত তেলের সরবরাহে এখনও কিছুটা ঘাটতি দেখা গেছে।
লেবু, শসা ও বেগুনের মতো বাড়তি চাহিদার পণ্যগুলোর দাম কমছে। আগে বেগুন ৮০ থেকে ১০০ টাকা বিক্রি হলেও এখন ৫০ থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। লেবুর হালি ৪০ টাকা ও শসা ৪০ থেকে ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজির বাজার আগের মতো নীরব। উচ্ছে আর ঢেঁড়স ছাড়া বেশিরভাগ সবজির দর কমেছে। প্রতি কেজি উচ্ছে ৬০ থেকে ৮০ এবং ঢেঁড়স ৬০ থেকে ৯০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। গত বছর উত্তাপ ছড়ানো পেঁয়াজেরও ব্যাপক দরপতন ঘটেছে। খুচরা পর্যায়ে দেশি ভালো মানের প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৪৫ টাকা, যেখানে গত বছর এই সময় বাজারের প্রতি কেজি দেশি পেঁয়াজ কিনতে ক্রেতাকে খরচ করতে হয়েছে ১১০ থেকে ১৩০ টাকা। একইভাবে আলুর দাম অর্ধেক কমে এখন ২০ থেকে ২৫ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এদিকে মোটা দাগে বলতে গেলে এই বছর পবিত্র রমজানে বেশ স্বস্তিদায়ক পর্যায়ে রয়েছে মুদি পণ্যের দাম। রোজা শুরুর আগেই বাজারে যে অরাজকতা, এবার সেটি দেখা যায়নি। এবছর এখন পর্যন্ত চিনি, খেজুর এবং ডালের দাম কম রয়েছে। এবার খুব জরুরি ১ মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি ১ মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, কর্মস্থলে আপনি আপনার সহকর্মীদের সঙ্গে তথ্য সরবরাহের ক্ষেত্রে অবশ্যই স্পষ্টভাষী হন। তথ্যের কোনো ঘাটতি যদি রাখেন তাহলে যে কোনো বড় ধরনের বিপত্তির মধ্যে পড়তে পারেন। একটি তথ্য যথাযথভাবে উপস্থাপন না করার কারণে পরবর্তীতে ওই প্রতিষ্ঠানে অনেক বড় সমস্যা হতে পারে। সেই জন্যে আপনার অফিসে বা কর্মস্থলে ঊর্ধ্বতন হোক অথবা অধস্তন হোক, যার সঙ্গে আপনি তথ্য আদান প্রদান করবেন সেটা যেন স্পষ্ট হয়, সেটা যেন যথাযথভাবে উপস্থাপন করা হয়। তাহলে দেখবেন সহকর্মীদের সঙ্গে সম্পর্ক যেমন অটুট থাকবে, ঠিক তেমনি আপনার অবস্থানও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। শত্রুর যে কোনো হুমকি মোকাবেলায় জবাব দিতে নিজেদের পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরানের সেনাবাহিনী। বৃহস্পতিবার ইরানের সংবাদ সংস্থা ইরনার সঙ্গে এক সাক্ষাৎকারে জেনারেল হেইদারি এসব কথা বলেন। তিনি বলেন, ইরানের স্থলবাহিনী যে কোনো হুমকির জবাব দিতে সক্ষম হওয়ার জন্য নিজেদের সার্বক্ষণিক প্রস্তুতি বজায় রেখেছে। এ বিষয়ে আমরা ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশ অনুসরণ করছি। দেশটির সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি বলেছেন, তার বাহিনী প্রয়োজনীয় সব পরিকল্পনা তৈরি করেছে এবং দেশের বিরুদ্ধে যে কোনো হুমকির জবাব দিতে পূর্ণ প্রস্তুত রয়েছে। দেশের টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য সীমান্তে সেনাবাহিনীর স্থলবাহিনীর ১১টি ব্রিগেড মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি। এই কমান্ডার জোর দিয়ে বলেন, ইরান সব সময় হুমকির সম্মুখীন হচ্ছে, কিন্তু সশস্ত্র বাহিনীর সার্বক্ষণিক প্রস্তুতি তাদের প্রতিহত করেছে। কোনো শত্রু যদি বোকার মতো আমাদের দেশ আক্রমণ করার কথা ভাবে তাহলে তারা অনুতপ্ত হবে এবং স্থলবাহিনীর যুদ্ধ প্রস্তুতির মুখোমুখি হলে তাদের পরিকল্পনা প্রত্যাহার করবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চিঠি সংযুক্ত আরব আমিরাতের একজন দূতের মাধ্যমে তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তবে চিঠির বিষয়বস্তু এখনও অপ্রকাশিত রয়েছে। পরমাণু চুক্তিতে ফিরে আসতে আলোচনায় বসার জন্য ইরানকে ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি না হলে সামরিক পদক্ষেপ নেওয়া হবে। তবে ইরান বলছে, চাপের মুখে তারা কোনো আলোচনায় বসবে না। যে কোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।